ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে একটা ফ্যাশন ডিজাইনার হওয়া। পড়াশোনা শেষ করে হচ্ছে যে আমি বুটিক সেন্টার দিই, আর পাশাপাশি আবার সাইক্লিং করি, আবৃত্তি সংগঠন করি। সবকিছু মিলে আমি খুব একটা হইচইয়ের মধ্যে থাকতাম, খুব আনন্দের মধ্যে থাকতাম। হঠাৎ আমার একটা ফোন আসে রাতে। হ্যালো। হ্যালো, হ্যাঁ কে? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। যেহেতু আমি আপনাকে চিনবই না, সে তো কথা বলার কোনো দরকার নেই। আর আমি ফোনটা কেটে দিলাম, আবার আসলো। আমি বললাম যে দেখেন আপনি পরিচয় দেন, দেওয়ার পর আমি কথা বলি। দেখো, তুমি আমার অনেক ছোট। আমি তোমার কাছে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনছি। তোমার ভালো ভালো কথা শুনে তোমার নাম্বারটা আমি 6 মাস আগে কালেক্ট করছি, বাট ফোন দেই নাই, দিব দিব করে দিচ্ছি না। তাই আমি বললাম যে বয়সে ছোট হলে কি মানুষের তুমি বলতে হয় নাকি? আপনি কথা বলতে পারবো না, আপনি নাম বলেন, কার কাছ থেকে নাম্বার নিয়েছেন। সে আমারও ফ্রেন্ড, আপনারও ফ্রেন্ড। কালকে মার্কেটে আসবেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখা করবো না। একটা ওভার ব্রিজ আছে, সেটা নিচে দিকে একটা ছেড়ে দাঁড়ানো আছে। ভাবতেছি এই ছেলেটা কিনা। যখন ফোন দিই কাছে গিয়ে, তখন দেখলাম যে হ্যাঁ ওই। এই মার্কেটে আমার একটা দোকান আছে, তাই সবাই আমাকে চিনে। আমি ওইখানে দাঁড়াবো না, আমার এই মার্কেটে একটা দোকান আছে, আমিও কথা বলতে পারবো না। তখন জানলাম ওই মোজাক মার্কেটের নিচতলায় ওর দোকান আছে। ভাবলাম প্রথম বেলিউডে যাব, পরে বেলিউডে না গিয়ে টিএসসি তে বসলাম। ওর বিস্তারিত জানলাম, কি করে না করে, ওর বাড়ি কোথায়। তখন বললো আমার 3 বোন, 3 বোনই দেশের বাড়ি থাকে, এক ভাই। বাবা জব করতে করতে এখানে বাড়ি কিনছে, এখানেই কমলাপুর হচ্ছে জসীমউদ্দিন রোডে আমার বাড়ি। তারপর আমার কথা জিজ্ঞেস করলো, আমি বললাম আমাদের 4 বোন। ভাই নাই, আমি আমার নানুর বাসায় থাকি। পর থেকেই সমানে ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, কালকে কি প্রোগ্রাম। তখন সে করতো, আমাকে বলছে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাবো। সব সময় মানে এমন কোনো দিন নেই যে ওর সাথে আমি বেরোচ্ছি না। সবসময় সবাই দুষ্টামি করে ডাকতো শিমুর বডিগার্ড, শিমুর বডিগার্ড, মেয়েদের শিমুর বডিগার্ড। ও খুব মজা পাইতো যে ওর নাম বডিগার্ড। এর পরপর হচ্ছে আমি দোকানটা 10-এ ক্লোজ করে দিই। 2011-তে ওই আমাকে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বলছি দেখো তোমার সাথে আমার ম্যাচিং হবে না, আর আমি লম্বা চড়া ছেলেদের পছন্দ করি, হাইটেও আমার সমান সমান। পরে বললো যে ম্যাচিং হবে না তো কি হয়েছে। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার ভালো বন্ধু হিসেবে দেখছি, আমি চাই তুমি সারা জীবন আমার ভালো বন্ধু হয়ে থাকো। আমার একটা ফ্রেন্ড থাকে বাইরে, আমি ওকে বিয়ে করে চলে যাব ডেনমার্কে। আমি আসলে তোমার সাথে থাকতে পারবো না, আর আমি চাই না তুমি অন্য কাউকে বিয়ে করে অন্য কোথাও চলে যাও। আমার অনেক খারাপ লাগবে, আমার অনেক কষ্ট হবে। আর পৃথিবীতে যদি কোনো ভালো ছেলে থাকে এক পিস, এই মেহেদি এক পিস আছে তোমার জন্য। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি, আমি তোমাকে ডিসেম্বর আগে থেকে আমি জানাতে পারবো না, ডিসেম্বর আসুক তারপরে তোমাকে আমি জানাবো। তো আমি আবার অনেক দেখলাম যে ও হ্যাঁ ও আমাকে অনেক টেক কেয়ার করে, আমাকে অনেক ভালোবাসে। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না দেখি ওকে বিয়ে করা যায়। এরপরে হচ্ছে যে সে সমানে আমার বাসার সামনে রাতের 12টা, 12:30, 11টা, 11:30 এরকম রাস্তার মধ্যে সে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। 2011-এর অক্টোবরের 7 তারিখ জুমার নামাজের পরে ও আমাকে একটা ফোন দেয়। হ্যালো। হ্যালো। হ্যাঁ শোনো না, আমি চিন্তা করছি আমরা যদি বিয়ে করবো ওই দিন আমি সাদা শার্ট পরা থাকবো। ও তাই? যেহেতু তোমার সাদা সাদা আছে, তো সেহেতু তুমি বিয়েতে করবা। আমি চিন্তা করছি আজকেই বিয়ে করবো। হিন্দিতে একটা কথা বললো যে কাল না তো আজ, আজ না তো আজই, আজই না তো এখন বিয়ে করলে কি হয়? এরপরে তো নাও করতে পারি। তখন তো বিয়ে করবা মানলাম, সাক্ষী কই বাবা? ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, আমি রিমিকে বলে রাখছি। এই শোনো, আমি নামাজ পড়ে নিচে নামতেছি, তুমি নিচে নামো। আমার কাছে মনে হচ্ছে যে আমি দুষ্টামি করতেছি। পরে আমি হাসতে হাসতে আছে গেলাম, তখন অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে। কাছাকাছি কথা হলো যখন বিয়েটা পরে আমাদের, তখনই হচ্ছে মাগরিব আজানটা দেয়। 9:30 বাসায় ফিরলাম। সে আমাকে বুঝাইলো যে ওর মা যখন আসবে তখন হচ্ছে যে ও জানাবে বিয়ের কথাটা। 2 দিন পরে বলছে দেখো ম্যানেজ করো, তুমি আমার বাসায় চলে আসো, বাড়ির যাওয়ার কথা বলে তুমি আসো। গেলাম ওর বাসায়, নভেম্বরের 7 তারিখ ওর বার্থডে ছিল।
আমরা সেদিন টিএসসিতে গেলাম, সবাই মিলে কেক খাইলো, কাটলো। নভেম্বর শেষের দিকে আমি আবার বাসায় চলে আসি, মালিবাগের বাসায়। সে আমাকে বুঝালো যে চারতলা তো অনেক বড় বাসা, 4 বেডের বাসা, এক কাজ করে আমরা বাসাটা ভাড়া দিয়ে আমি নতুন একটা বাসা নেব, বাসাটা দেখি। প্রায় এরকম 1 সপ্তাহ ওয়ারের মধ্যে ঘোরাঘুরি করে অনেক বাসা দেখলাম। এভাবে করে করে গ্রিন রোডে একদম ফার্স্ট লাইনে আমরা একটা বাসা পেয়ে যাই। মা আমরা বিয়ে করেছি। বাসার সবাই একদম হতভম্ব হয়ে গেছে শুনে। তখন সবাই বলছে ঠিক, ভালোভাবে থাকি, সুখে থাকি, সেটাই বলছে, কিন্তু মনে খুব রাগ সবাই। পরে সে পরের দিন আসলো, তার সামনে সবাই আসতেছে যাচ্ছে, সে খালামনির সামনে তাকে সালাম দিচ্ছে, সেও সালাম নিচ্ছে না, উত্তর দিচ্ছে না। পরে আমি গেলাম, বলে যে আজকে আমি তোমাকে নিতে আসছি, কেউ আমার সাথে কথা বলে না, আমাকে এইভাবে অপমান করতেছে। তখন আমি বললাম যে দেখো এখন কিছু করার নাই, যেহেতু কাজটা করেছে সবাই একটু মন খারাপ থাক না। ফেব্রুয়ারির 1 তারিখে আমরা বাসায় উঠলাম। এরপর থেকে সংসার জীবন শুরু। পরে বিয়ের পর 7 মাস 8 মাস পর্যন্ত খুব ভালোই কাটে, আমরা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক মজা করেছি, একদমই রেগুলারে বাসা ছিল। হঠাৎ বলতেছে যে আমি ইন্ডিয়া যাব, ব্যবসার কাজে একটু ইন্ডিয়া যাব। আমিও যাব তোমার সাথে। আরে ও, তোমার তো পাসপোর্ট হয় নাই, তুমি যেতে পারবো না। এই যেমন খারাপ করে অবস্থা, রাগ করে না, বলছি তো পাসপোর্ট হলে নিয়ে যাব। পরে সে এই প্রথম যায় ইন্ডিয়া। যাওয়ার পর থেকে সে শুরু, সে দেখা যাচ্ছে যে কয়েক মাস পর পরে সে ঢাকার বাইরে যাচ্ছে। এই সেদিন মাত্র ইন্ডিয়া থেকে আসলা, আবার ঢাকার বাইরে যাচ্ছ মানে? কি করবো বলো, বিজনেসের কাজ চাইতেই হবে, আমি না গেলে ব্যবসা অনেক ক্ষতি হয়ে যাবে। রাগ করো না শোনা, আমি জাস্ট 1 সপ্তাহ আমি চলে যাবো। ও আবার খুব ম্যানেজ করতে পারে ভালো। হয়তো দেখা যাচ্ছে যে একটু রাগ করেছি, ও এমন ভাবে দুষ্টামি করে, এমন ভাবে হাসে, এমন ভাবে হাসির কথাবার্তা বলে, অটোমেটিক আমার হাসি চলে আসে। হঠাৎ হচ্ছে একদিন আমার এক ফ্রেন্ড ফোন করে আমাকে, বলে যে শিমু, তুমি কি কিছু জানো? কি বলো তো? মেহেদি ভাইয়ের ব্যাপারে একটা কথা বলবো, তুমি কিছু জানো কিনা বুঝতে পারছি না। আমার মনে হয় মেহেদি ভাই তোমাকে ঠকাচ্ছে। আরে কি সমস্যা কি বলো, আমি তো সবই জানি। আমি চাচ্ছি যে শোনার জন্য যে সে কি বলতে চাচ্ছে। মেহেদি তো আর একটা ফ্যামিলি আছে, ওর বউ বাচ্চা নিয়ে সে বনশ্রীতে থাকে। আচ্ছা তুমি ওর ব্যাপারে আর কি কি জানো বলো। তোমাকে প্রতারণা করছে সে। পরে আমি শুনে টুনে একদম অনেক কিছু শুনলাম, শুনে পরে আমি চুপ করেছি। বাসা আসার পর থেকে ওকে আমি বললাম, তোমার কি বউ বাচ্চা আছে? কে বলছো তোমার বিষয়? দেখো আমি সব জানি, ঢাকা শহর অনেক ছোট, তুমি কি মনে করছো কেউ আমাকে জানাবে না? পরে বলা যে দেখো আমি যে তখন বলতাম, তুমি তখন আমাকে জীবনেও বিয়ে করতে না, আর আমি তোমাকে তখন পাইতাম না। তুমি আমাকে আগে বলতা, আমি অন্য কারোর সাথে বিয়ে করে এতদিনে সেটেল হতে পারতাম। এখন এখন আমি কি করব? এবার আমি বসেছিলাম বেডের মধ্যে, সে আমার পা ধরে কাঁদতেছে যে প্লিজ জানো তুমি যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার কাছে থাকতে পারবো না। আমি কখনোই ভালোভাবে কখনো থাকতে পারিনি ছোটবেলায়। আমার মা আমাকে ছোটবেলা থেকে মাদ্রাসায় রেখে আসছে, বোনরা ভালো চোখে দেখতো না। যখন বড় হয়েছি, বাবা মা জগন্নাথের হোস্টেলে রেখে পড়ালেখা করাইছে। তারপর সে বলতেছে আমি রুনিকেও ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তোমাকে ছেড়ে দেবো না, প্লিজ। তা আমিও তাকে দেখে যে আমার অনেক খারাপ লাগলো। আমি শুনে যে জায়গায় হয়তো আমি হয়তো একটু আপসেট হবো বা অনেক খারাপ লাগবে, সেই জায়গায় আমি হয়তো ওকে বুঝাচ্ছি। তুমি আস্তে আস্তে আমাকে একটা সাইড করে দাও। দেখো আমার কোনো আপত্তি নেই, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে সুখে থাকো। তুমি এভাবে আমার একটা লাইফ আছে, আমার ফিউচার আছে, আমি পরে আস্তে আস্তে গোছাই নেব। সে আমাকে বলতেছে যে আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না, কখনো। এগুলো শোনার পরে আমার রাতের ঘুম একদম হারাম হয়ে গেছে, আমি কখনো রাতে ঘুমাইতে পারতাম না। সারা রাত আমি জেগে থাকি, সকাল 6টা বা 7টা বাজে তখন আমি ঘুমাই। তখন দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে 1টা 2টা বাজতো, তখন সে আসে। কি ব্যাপার, তুমি তো বেলা করে ঘুম থেকে উঠে যাও। যেদিন থেকে শুনছি তোমার বাচ্চা আছে, পুরো লাইফটা আমার হ্যাং হয়ে গেছে। আমি না পারতেছি বাঁচতে, না পারতেছি মরতে। আমি এখন কি করবো বলো?
আমার ওই ফ্যামিলিও দেখতে হবে, আমার এই ফ্যামিলিও দেখতে হবে, দুই ফ্যামিলি আমার টেক কেয়ার করতে হবে। না হলে ঝামেলা লেগে যাবে। তখন আমি বলছি দেখো, আমার সবসময় চিন্তা চলে আসে আমি কোথায় যাব, কি করব। আমাকে বললো যে দেখো তুমি এমন কিছু করো না যেটা আমার দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা এতিম হয়ে যাবে। যদি আমার বউ শোনে কখনো, ও আমাকে ছেড়ে চলে যাবে, আমার নামে মামলা দেবে। প্লিজ আমার দুইটা বাচ্চার দিক থেকে তুমি আমাকে একটু স্যাক্রিফাইস করো প্লিজ। যখনই ওর সাথে আমার কোনো এই ধরনের কোনো কথা বলে, সে তখনই আমাকে এই ইমোশনাল ব্ল্যাকমেল করবে। পরে হচ্ছে ও দিনের বেলা তখন থেকে আসে, রাত্রে থাকে না। তখন থেকে আমি এই সব কিছু মেনে নিলাম। সমস্ত ঈদ বলে, তারপর সমস্ত অকেশনাল দিনগুলো আছে, সমস্ত দিনগুলো আমি স্যাক্রিফাইস করে গেছি। ও আসবে আসবে করে কখনো আসতো না। পরে আম্মা যখন আসছে বাসায়, তখন আমি আম্মারে বলছি। আমি শুনছি নাকি দুটো বাচ্চাও আছে মা। পরে আম্মা কাঁদতেছে, কায়দা বলতেছে যে এটা কি করলি মা, আমি 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 কি করবো, আমি কি জানি না কি ওর বউ বাচ্চা আছে বা কিছু। তো মেহেদি আসলো পরের দিন, আসার পরে আম্মা কথা বলতেছে। আমার মেয়েকে কেন তুমি অন্ধকার মধ্যে ফেলে রাখছো? বিয়ে টিয়ে করে এখন বলতেছো তোমার বউ আছে, বাচ্চা আছে। আপনি বলেন, আপনার মেয়েকে কি আমি কষ্ট দিচ্ছি না কষ্টে রাখছি? আজ পর্যন্ত যখনই যখনই মুখ থেকে হয়তো কোনো কিছু বের করছে, আমি বুঝতে পারছি ও কি বলতে চাচ্ছে। আমি নিয়ে আসছি, নাহলে ওকে টাকা দিয়েছে, ও কিনে ফেলছে। যেটাই করছো, যাই করছো না কেন, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। তুমি একটা কাজ করো, তুমি যেভাবে পারো তোমার অবর্তমানে আমার মেয়ে কিভাবে থাকবে, কিভাবে চলবে, তার একটা ব্যবস্থা করে তুমি চলে যাও। আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিবে। সে বলছে যে না আম্মা, আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য নাকি, আমি অনেক পছন্দ করে শিমুরে বিয়ে করছি, আমি তো কষ্ট দিব না। আমি তো বলছি আমি আমার আগের বউকেও ছাড়তে পারবো না, শিমুলকেও ছাড়তে পারবো না। আমি দুজনকেই ভালো রাখবো। কি রাখি নাই ভালো? তো মন খারাপ থাকলে হয়তো বসে থাকি, তখন আমাকে বলে যে তো পরে দুই একবার এরকম যাওয়া হলো। তো ওটার পর থেকে ও দেখা যাচ্ছে যে টুকটাক আমার সাথে কেন জানি একটু রাগটাগ। কি ব্যাপার, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সাথে ঠিকমতো কথা বলতেছো না। কি হয়েছে কি তোমার? কি কথা বলবো তোমার সাথে? বাহ, কি সমস্যা সেটা বলবা না তুমি আমাকে? কোনো সমস্যা নাই। প্রতিদিন নাকি বাইরে যাচ্ছ, রাতে একটা দুইটা করে বাসা ফেরো, ফ্রেন্ডদের নিয়ে আড্ডা মারো, আমার বর্তমানে ছেলেদের নিয়ে বাসায় পার্টি করো। ভালো তো শুরু করছো। কে বলছো তোমাকে এসব কথা? আমি জানি সব, কারণ বলছো আমাকে সব। সে দারোয়ানে টাকা খাওয়াই রাখে, এই ধরনের কথাবার্তা বলার পর ওর সাথে আমার একটা ঝগড়া হলো। 6 মাস আমি তোমাকে টাইম দিলাম, তুমি 6 মাসে যদি একটা ব্যবস্থা না করো আমি আমার ফ্যামিলিকে জানাতে বাধ্য হবো। এমনকি আমি তোমার বউকে ইনফর্ম করবো। সে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলছে আমাকে, বলছে দেখো তুমি এমন কিছু করো না যেটা আমার সমস্যা হয়। তখন ও বললো যে ওকে ফাইন, আমি তোমাকে তোমার মতো করে চলার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? তো ও চলে গেল। মানে কেমন জানি আমরা দুজন সরে সরে যাচ্ছি, এমনটা মনে হচ্ছে আমার মনে। আমার কাছে খুব খারাপ লাগতেছে। তখন আমি ওরে ফোন দিলাম। কি হয়েছে কি তোমার? বাসায় এসো, টিভি দেখো, আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলো না। আমি কি এত কথা বলবো? তোর সাথে আমার থাকতে ইচ্ছা করতেছে না, থাকবো না তোর সাথে। আমি একদম পুরো হতভম্ব হয়ে গেছি, কি যে কি থেকে কি বলতেছে আমি বুঝতেছি না জিনিসটা। তখন আমি বললাম যে এসব কি কথা বলতেছো তুমি? ডিভোর্স দিবা কি দিবা না বাসায় এসে বলো, এসব কথা আমাকে আর বলবা না। বলে যে তুই কি করবি না করবি আমার কিচ্ছু যায় আসে না, আমি গোছাইতেছি। তোকে কিভাবে সবার সামনে অপমান করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। এমন ভাবে তোরে মানুষের সামনে মানে খারাপ বানাবো তুই নিজেও কল্পনা করতে পারবি না। ও ফোন কেটে দিল। তখন মাথার মধ্যে কোনো কিছু কাজ করতেছে না যে কি করব। তাহলে এক কাজ করি, সে আমাকে মানুষের সামনে অপমান করবে, এই অপমানের থেকে আমি নিজেই মরে যাই। তখন আমি ওকে ফোন দিলাম আবার। আমি আর এই জীবন রাখবো না, তুমি আমাকে যে অপমান করছো আমি আর সহ্য করতে পারতেছি না। কি বলো তুমি সব? আমার কথাটা জাস্ট শোনো, আমি সকালে এসে তোমাকে সব বলতেছি। তখন আমি ওর সাথে কথা বলতে বলতে ঘুমাই।